এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওই তো ঝিলমিল। কিন্তু পরক্ষণেই যখন ঝিলমিলের পেছন থেকে ভেজা শরীরে বারিশ ড্রয়িং রুমে পা রাখে আলতাফ চৌধুরীর মুখের চার চুমুকটা গলায় আটকে যায়। তিনি মারাত্মক বিষম খেয়ে কাশতে কাশতে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়েন। বাড়ির স্বতন্ত্র স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আসতে আসতে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, কি হলো স্যার, চা কি বেশি গরম? আলতাফ চৌধুরী কোন মতে কাশির সামনে নিয়ে রুক্ষ স্বরে জিজ্ঞেস করেন, তুমি এখানে এই অসময়? এখানে আসতে হলে কি আপনাকে আলাদাভাবে ভিসা পাসপোর্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে স্যার? বারিশের চটজলদি জবাবে আলতাফ চৌধুরী আরো বিরক্ত হন। ঠিক তখনই নূরজাহান চৌধুরী চার কাপটা টেবিলে নামিয়ে রেখে উঠে আসেন। পরম স্নেহে বারিশের চিবুক ছুঁয়ে আদর করে বলেন, ঠিকই তো বলেছে, এখানে আসতে আবার ওর সময় সময় কিসের? এটা তো ওর নিজেরও বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি তো। তার নিজের বাড়ি হলে তো বাংলাদেশে প্লেন থেকে পা রাখা মাত্রই এক দৌড়ে চলে আসার কথা। আসলো তো পুরো 2 দিন পর। নাজমা বেগম মৃদু অনুযোগের সুরে কথাগুলো বললেন। বারিশ আর মেহরুজ 2 দিন আগেই কানাডা থেকে পড়াশোনা শেষ করে 7 বছর পর দেশে ফিরেছে। একই দেশের একই ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে নিজ দেশের মাটিতে ফেরা তাদের। বারিশ নাজমা বেগমের দিকে তাকিয়ে কিছুটা বিনয়ের সাথে উত্তর দেয়, না, আসলে লং জার্নির পর একটু রেস্ট নেওয়ার খুব প্রয়োজন ছিল, তাই আসা হয়নি। নাজমা বেগম ওর আপাদমস্তক দেখিয়ে নিয়ে বললেন, একেবারে বৃষ্টিতে ভিজে গেছো দেখছি। মেহরাজ ওর ঘরে আছে, চটপট গিয়ে ওর একটা শুকনো কাপড় নিয়ে বদলে নাও, তারপর ওকে সাথে নিয়ে নিচে এসো। আমি গরম গরম পেঁয়াজু আর আলুর চপ বানিয়েছি, একসাথে বসে খাবে। বারিশ মাথা চুলকে চট করে বলে উঠে, হুম, নাস্তা পরে হবে। আমি মেহেরাজকে নিয়ে একটু ফুটবল খেলতে মাঠে বের হব। ছেলেটার এই খামখেয়ালি কথা শুনে আলতাফ চৌধুরী আবার ছুটে ওঠেন। এই তো শুরু হয়ে গেল। মেহরাজ কোথায় যাচ্ছে না? ভিনদেশ থেকে এসে এখনো 24 ঘন্টাও পার করতে পারোনি, এর মধ্যে আবার বদরামি শুরু করে দিলে। বয়স তো আর কম হলো না। এখনো কি ছোট বাচ্চাদের মতো ফুটবল খেলার বয়স আছে তোমার? স্বামীর এমন কড়া কথা শুনে নাজমা বেগম পাশ থেকে বললেন, আহা, তুমি এমন করছো কেন? ফুটবল তো জোয়ান ছেলেরাই খেলবে, নাকি ঘরের মেয়েরা গিয়ে খেলবে? ও খেলুক গিয়ে, মেহরাজ যাবে না? আলতাফ চৌধুরীর নিজের সিদ্ধান্তে অটল। বাড়ি সোনার দিকে এক পলক চেয়ে বেশ ঠান্ডা গলায় জানতে চায়, আসলেই যাবে না? না। সত্যি? হ্যাঁ, এক কথায় বারবার বলতে পারবো না। ওকে ফাইন। বাড়ি আর কথা বাড়ায় না। নিজের এক হাতের মুঠোয় থাকা প্যারাগুলো সেন্ট্রাল টেবিলের উপর নামিয়ে রাখে সে। তারপর 2 হাত দিয়ে নিজের ভেজা চুলগুলো পেছনের দিকে ছাড়তে ছাড়তে ভেজা অবস্থাতেই মেহরুজের রুমে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়ায়। কিন্তু সে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার আগেই এক ঝড়ের গতিতে তাকে সজোরে কোনো দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে ভেজা কাপড়ে পুরো ড্রয়িং রুমের মেঝেতে পানির দাগ ফেলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় ঝিলমিল। পরক্ষণে উপর তলা থেকে ধপাস করে ওর ঘরের দরজা বন্ধ হওয়ার চড়া আওয়াজ পাওয়া যায়। হুট করে বারিশের এমন আকস্মিক আগমনে নাজমা বেগম এতক্ষণ নিজের মেয়ের এই ভেজা কাকের মতো অবস্থাটা খেয়ালই করেননি। লিভিং রুমের বাকি সবার সাথে বারিশও কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে উপরে তাকিয়ে থেকে ঝিলমিলের এই বন্য কাণ্ড দেখে। বিস্ময়ে ঘুর কাটাতেই নাজমা বেগম বলে উঠেন, আরে, ও না নিজের রুমে ছিল, ভিজে আসলো কোত্থেকে? বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে পেছনে না তাকিয়ে অত্যন্ত নিরাসক্ত গলায় জবাব দেয়, পেয়ারা গাছ থেকে। ব্যাস এইটুকুই। বারিশ মেহরুজের ঘরের ভেতরে অদৃশ্য হতে নিচে লিভিং রুমে শুরু হয়ে যায় ঝিলমিলের মায়ের অবিরাম রেডিওর মতো বকাঝকার সুর। বাড়ির শেষ পর্যন্ত আলতাফ চৌধুরী করা নিষেধ উড়িয়ে দিয়ে মেহরুজকে সাথে নিয়ে মাঠের দিকে রওনা দেয়। আলতাফ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকলেও ওনার সামনে দিয়ে 2 বন্ধু বেরিয়ে পড়ে। ঝিলমিল বকা খাওয়ার ভয়ে
উপরে নিজের ঘরে খেয়ে নিতে বসে থাকে। একদম রাতের খাবারের ডাক পড়ার পর সে প্রথম নিচে নামার সিদ্ধান্ত নেয়। তবে সোজা ডাইনিংয়ে না গিয়ে সে পা বাড়ায় তার ফুপে দিঘির ঘরের দিকে। দিঘি তখন নিজের পড়ার টেবিলের সামনে বসে ল্যাপটপে কি একটা জরুরি কাজ করতে ব্যস্ত। ঝিলমিল ঘরে ঢুকেই ফুপির ব্যাডের পাশে রাখা সাইড টেবিলের ড্রয়ার থেকে চকলেটের বক্স থেকে একটা চকলেট বের করে মুখে পুড়তে পুড়তে বেশ আয়েশ করে বলে ওঠে, তোমার জামাই তো চলে এসছে ফুপি। দেখে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আমার জামাই মানে কি হাবিজাবি বকছিস? ওই যে বারিশ যাচ্ছ। ঝিলমিল চকলেটের খুশোটা ডাস্টবিনে ফেলতে ফেলতে চোখ নাচালো। দেখে এবার ল্যাপটপ থেকে পুরোপুরি মনোযোগ সরিয়ে ঝিলমিলের দিকে ঘুরে বসে কিছুটা বিরক্ত আর অবাক হয়ে বলে, বারিশ ভাইয়া আবার আমার জামাই হতে যাবে কেন? তোর কি মাথা খারাপ হয়েছে? ওমা, তুমি এখনো কিচ্ছু জানো না? ঝিলমিল দিঘির একদম কাছে এগিয়ে সে ফিসফিস করে বলে, ঝর্ণা দাদি তো কালকে আমাদের বাসায় এসে আমার দাদিমার সাথে কথা পাকা করে গেছেন, মানে তোমাদের দুজনের বিয়ের কথা। কথাটা শুনে দিঘির ফর্সা মুখটা এক নিমেষে গম্ভীর হয়ে ওঠে। সে তীব্র বিস্ময় নিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে জানতে চায়, মাথা খারাপ হয়েছে তোর? এসব তো কে কে বললো? সত্যি বলছি ফুপি, আমি নিজের কানে শুনেছি। তোমার সাথে কি আমি সব ফাজলামি করতে যাব? দিঘির মনের ভেতর অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে। সে নিজের ভেতরের উদ্বেগ চেপে রেখে ধীর গলায় জিজ্ঞেস করে, মা কি বলেছে এ ব্যাপারে? দাদিমা তো খুব খুশি, মানে উনি এক পায়ে রাজি। বলতে গেলে আব্বু বাদে পরিবারের সবাই এই বিয়েতে রাজি। ঝিলমিল চকলেটের স্বাদটা উপভোগ করতে করতে পুরো ভেতরের খবর ফাঁস করে দেয়। বাতেজির মুখে মায়ের সম্মতির কথা শুনে দিঘির কপালে চিন্তার ভাঁজ আরো স্পষ্ট হয়ে ওঠে। সে আনমনেই বিড়বিড় করে বলে, কিন্তু আমি। তুমি কি ফুপি? কৌতূহলী চোখে ফুপির মুখের দিকে তাকায় ঝিলমিল। দেখে নিজের মুখের কথাটা বলতে গিয়েও মাঝ পথে আটকে যায়। চট করেই নিজেকে সামনে নিয়ে সে চুপ হয়ে যায়, কারণ এই বাচাল মেয়েটার পেটে কোনো কথা হজম হয় না। এখন যদি নিজের মনের আসল কথাটা এর সামনে একবার মুখ ফসকে বলে ফেলে, তবে এই মেয়ে এক দৌড়ে গিয়ে দাদিমার কানে সব হুবহু তুলে দেবে। কিছু না, যা এখন এখান থেকে, নিজের চরকায় তেল দে। দেখি বেশ কড়া গলায় ভাতিজিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঝিলমিল নাছুর বান্ধা ফুপির হাত ধরে টানতে টানতে বলে, তুমিও চলো ফুপি, একসাথে নিচে গিয়ে এই রাতের খাবারটা খাবো। দেখি সন্দিহান চোখে তাকে জ্যাঠা করার ভঙ্গিতে বলে, আজ হঠাৎ এত তেল মারছিস কেন আমায়? নির্ঘাত কোনো আকাম কুকাম করে এসেছিস, তাই না? ঝিলমিল দাঁত গেলিয়ে চুরির দায় স্বীকার করার মতো করে বলে, চলোই না, আম্মু যদি মারতে আসে তুমি একটু বাঁচিয়ে দিও। চলো এবার। দিঘিকে সঙ্গে নিয়ে শেষমেশ নিচে ডাইনিং স্পেসে আসে ঝিলমিল। নিচে পা রাখতেই দিঘির বুকের ভেতরটা আচমকায় ধক করে ওঠে। খাবার টেবিলে ও চৌধুরী বাড়ির সবার সঙ্গে স্বয়ং বারিশও উপস্থিত। ফুটবল খেলা শেষে মেহরাজি ওকে জোর করে ধরে এনে ডাইনিং টেবিলে বসেছে। দুই বন্ধু মিলে কোনো কিছু নিয়ে কথা বলছে আর খাচ্ছে। দিঘিকে হুট করে সামনে দেখেই বারিশ বেশ সহজ গলায় বলে ওঠে, কি রে, কেমন আছিস? দেখি নিজের ভেতরের অস্বস্তিটুকু আড়াল করে আমতে আমতে করে জবাব দেয়, ভালো। তুমি কেমন আছো? ভালো। বারিশের সংক্ষিপ্ত উত্তর। ঝিলমিল আর দেখি দুজনেই গিয়ে টেবিলের খালি আসনে দুটোই বসে পড়ে। একে একে পরিবারের বাকি সবাইও ডাইনিংয়ে এসে নিজ নিজ জায়গায় বসে। টেবিলে চামচ প্লেটের টুকটাক শব্দের সাথে টুকটাক কথাও চলতে থাকে। নাজমা বেগম হঠাৎ পেছন থেকে এসে ঝিলমিলের কানটা হালকা মুচড়ে দিয়ে রাগত স্বরে বলেন, এবার আমি ওই পেয়ারা গাছটা কাটবো, তোকে কিচ্ছু বলবো না। আম্মু, সবার সামনে এমন ডাইনির মতো চিল্লাপাল্লা করো কেন বলো তো? একদম মুখে মুখে তর্ক করবি না, চুপচাপ খা এখন। নাজমা বেগম প্লেটে ভাত বেড়ে দিতে দিতে ধমক দেন। এতক্ষণ শান্ত থাকা আলতাফ চৌধুরী এবার মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে বলেন, এসএসসিতে তো কোনো মতে টেনে টুনে পাস করেছো। এইচএসসি শুরু থেকেই কিন্তু একদম মন দিয়ে প্রিপারেশন নিতে হবে। এবার যদি A+ না আসে, আমি কিন্তু তোমার উপর খুব রেগে যাব, বলে রাখলাম। ঝিলমিল ভাতের লুকমা মুখে পুরে বেশ তাচ্ছিল্যের সুরে বলেন, আগে কলেজে তো ভর্তি হয়নি আব্বু,
একদম ফাটিয়ে প্রিপারেশন নিব, দেখো তুমি। পাশে বসা মেহরুজ ঝিলমিলের কাছে জানতে চায় সে কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক। ঝিলমিল বেশ চটপটে ভঙ্গিতে শহরের নামকরা একটা কলেজের নাম উল্লেখ করে। চুপচাপ খেতে থাকা বারিশ ক্ষণিকের জন্য হাতের লুকমাটা মুখের কাছে নিয়ে স্তব্ধ হয়ে যায়। খাওয়া থামিয়ে সে গভীর কোনো ভাবনায় ডুবে পড়ে। তার এই ভাবান্তর দেখে মেহরুজ ডেকে ওঠে। কি হলো দোস্ত, থামলি কেন? আর খাবো না, বাসায় ফিরতে হবে আমার। বলেই বাড়ির সবাইকে অবাক করে দিয়ে চেয়ার ছেড়ে সোজা দাঁড়িয়ে পকেট থেকে টিস্যু বের করে হাত মুছতে মুছতে সে ডাইনিং রুম থেকে বের হয়ে যায়। ওর এই হুট করে চলে যাওয়াটা টেবিলে বসা কাউকে কথা বলার সুযোগ দেয় না। বাড়ির সদর দরজা দিয়ে বের হতেই চৌধুরী ভিলায় প্রবেশ করে তাহসান। মেহরাজ ওকে দরজার কাছে দেখতে পেয়ে চড়া গলায় ডেকে এনে জোর করে খাবার টেবিলে বসিয়ে দেয়। তাহসান প্রথমে অবশ্য বসতে বেশ ইতস্তত করছিল, কিন্তু মেহরাজের নজরবান্দাজিদের কাছে শেষমেশ তাকে হার মানতেই হয়। দেখি তাহসানকে টেবিলে বসতে দেখে চোখ শুরু করে জিজ্ঞেস করে, তুমি আজ এত দেরিতে আসলে যে? তাহসান বেশ ভদ্রতার সাথেই মাথা নিচু করে উত্তর দেয়, জি ম্যাম, অফিসে আজ কাজের চাপ একটু বেশিই ছিল, তাই লেট হয়ে গেল। তাহসানের মুখে এই যান্ত্রিক কথাবার্তা শুনে দেখের মুখটা এমন হলো যেন খুব বিরক্ত হলো তাহসানের কথায়। সে আবারও মনোযোগ দিয়ে খেতে থাকে। শাহরিয়ার ভিলাতে সে বাড়ির নিজের পরিবারের সবার সঙ্গে পুনরায় খেতে বসেছে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে সে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, প্রফেসরের জব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। কথাটা শোনা মাত্রই টেবিলের সবাই আকাশ থেকে পড়েন। ঝর্ণা বেগম হাতের জলের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে তীব্র অবাক হয়ে বলেন, হঠাৎ এই অদ্ভুত সিদ্ধান্ত কেন? শেহরিয়ারদের এই ছেলে হয়ে তুমি শেষে কিনা প্রফেসরের চাকরি করবে? বারিশ নিজের প্লেট থেকে চোখ না তুলে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করে, কেন? শিক্ষকতা করা কি খুব খারাপ কোনো কাজ? তাহলে আমাদের এই বিশাল বিজনেসকে দেখবে। এত বছর ধরে কারা দেখছে? এতদিন যা হয়েছে হয়েছে, এখন থেকে তুমি পুরোদমে হাল ধরবে। হ্যাঁ, অবশ্যই ধরবো, তবে পার্ট টাইম। বিজনেসের পাশাপাশি আমি যেটা করতে চাই সেটাই করব। ঝর্ণা বেগম ছেলের এই মুখের উপর কথা বলা দেখে রেগে মেগে আরও কিছু বলতে যাবেন, তখনই বারিশ ম্যাচ ঝাড়িয়ে ডাইনিং টেবিলে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। থালার চামচগুলো ঝনঝন করে কেঁপে ওঠে তার এই চরের চোটে। বারিশ দাঁত চেপে কড়া গলায় সতর্ক করে দেয়, আমি এই ব্যাপারে আর একটা শব্দ শুনতে চাই না আম্মা। অতীতে আমার উপর জোর খাটানোর ফলাফল কী হয়েছিল তা আশা করি তোমরা কেউ ভুলে যাওনি। ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক। প্লেটের বাকি খাবার ওখানেই ফেলে রেখে চেয়ারটা ঝটকা মেরে পেছনে ঠেলে নিজের ঘরের উদ্দেশ্যে হন করে চলে যায় বারিশ। ডাইনিং রুমে তখন পিনপত নীরবতা। ঝর্ণা বেগম নিজের বড় ছেলে আর স্বামীর দিকে তাকিয়ে বলেন, দেখলে তো, 7 বছর পার হয়ে গেল কিন্তু একটুও বদলায়নি। দুপুরের তপ্ত রোদ মাথায় নিয়ে এক ছুটে আসছে ইরান। চারপাশে কাঠ ফাটা গরম কিংবা ক্লান্তির কোনো তোয়াক্কা নেই তার। তার উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ঝিলমিলের বাড়ি পৌঁছানো। মেয়েটার শেখে উন্মাতাল দৌড়। দূর থেকে দেখলে মনে হবে না জানি কি এক আকাশ ভেঙে পড়া অঘটন ঘটে গেছে। তীব্র ব্যাগে ছুটতে ছুটতে সে একসময় চৌধুরী ভিলার প্রধান ফটকটা ধপাস করে ঠেলে ভেতরে ঢুকে। সেখানে এক সেকেন্ডের জন্য দম নিয়ে আবারও পদাতিকে গতি বাড়ায় সদর দরজার দিকে। কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক বারান্দার সিঁড়িটা পার হতে গিয়ে। প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছাতেই হুট করে লোহার মতো শক্ত এক মানব দেহের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায় সে। ধাক্কার তীব্রতা এতটাই লাগামহীন ছিল যে বেসামাল ইরান কয়েক কদম পিছিয়ে যায় এবং দাঁতের মাড়ি কেটে নোনা রক্তের স্বাদ পায়। যন্ত্রণায় কোঁকি উঠে দুই হাতে নিজের মুখ চেপে ধরে ইরান। চোখ জোড়া মেলতেই তার দৃষ্টির সীমানায় ভেসে উঠে এক অচেনা যুবক। দুই হাত কোমরে গুজে রীতিমতো অগ্নি দৃষ্টিতে সে তাকিয়ে আছে এই অনাহুত অতিথির দিকে। যুবকটি বেশ রাগান্বিত স্বরে ধমকে ওঠে, চোখ কি কপালে থাকে তোমার? এভাবে দিক বেদিক জ্ঞান হারিয়ে এসে গায়ের উপর পড়ছো, কে তুমি? ইরান মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে নিথর, স্তব্ধ, বাকরুদ্ধ। চোখের সামনে পুরুষালী অবয়ব, সুগঠিত চেহারা আর চোখের সে ধারালো চাউনি দেখে সে এক নিমিষে সব ব্যথা ভুলে গেছে। রূপের এমন এক পশলা রাজকীয় ঝলকানি দেখে মুগ্ধ তাই
তার ভেতরের সমস্ত হিতাহিত জ্ঞান যেন উড়ে গিয়েছে। মেহরুজ ইরানের এই অবশ ভাব দেখে ওর চোখের সামনে নিজের ডান হাতটা নাড়াতে থাকে। এই যে হ্যালো, তোমাকে বলছি, কোন দুনিয়ায় আছো, কে তুমি? তবু কোনো সারা শব্দ নেই মেয়েটার। ইরান তখনও পলকহীন চোখে এক ধ্যানে তাকিয়ে জাদু মুগ্ধের মতো যুবকের রূপ সুধা গিলতে ব্যস্ত। মেহরুজ এবার নিজের বিরক্তির চরমে পৌঁছে গেল। বিরক্তিতে চ উচ্চারণ করে বেশ চড়া গলায় ধমকে ওঠে। আজব তো, একে তো ঝড়ের মতো এসে গায়ের উপর আছাড় খেলে, তার উপর একটা ভদ্রতা সূচক সরি পর্যন্ত না বলে বোকার মতো দাঁড়িয়ে আছো। সে আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইরানের কাঁধে হাত দিয়ে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে বলে, তোমাকে বলছি, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ? কাঁধের ঝাঁকুনিতে এতক্ষণে যেন মোহাচ্ছন্ন ঘুর কাটে ইরানের। হুঁশ ফিরতে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলে, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করবে কিভাবে? এমন পাগলা ঘোড়ার মতো ছুটলে তো দেওয়ালে সে ধাক্কা খেলেও টের পাবে না। মেহরুজ বেশ ঝাঁঝালো গলায় শোনায়। ইরান অবশ্য ওনার সেই রুক্ষ মেজাজকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে উল্টো ডাগর চোখে চরম মুগ্ধতা মিশিয়ে জিজ্ঞেস করে, সরি তো বললামই, তা আপনি কি বলুন তো? নিজের পরিচয় দেওয়ার আগে অন্য তল্লাশি নেওয়াটা কেমন স্বভাব? আগে বলো তুমি কে? লোকটাকে রাখতে দেখে ইরানের ঠোঁটের কোণে একটা চওড়া হাসুর রেখা ফুটে ওঠে। আমি ইরান, আই মিন তানজিম সুনহেরা ইরান। মেহরুজ কপালে একরাশ বিরক্তির ভাঁজ ফেলে বলে, আমি তোমার নামের ব্যাকরণ জানতে চাইনি, পরিচয় জানতে চেয়েছি। এই ভর দুপুরে চৌধুরী বাড়িতে এমন তাণ্ডব খাড়া করার কারণটা কি? কারণ থাকবে না কেন? এটা তো আমার জানির দোস্ত, আমার বান্ধবীর বাসা। কে তোমার বান্ধবী? ঝিলমিল, এবার তো আপনার চেরা শেষ। এখন দয়া করে বলুন না ভাইয়া, আপনি কে? নিজের গায়ের শার্টটা একটু ঠিক করে নিয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে ঘোষণা করলো মেহরুজ। ঝিলমিলের চাচা সম্পর্কে আমি ওর আপন চাচা হই। সো ইউ কিল মি চাচ্ছু, নট ভাইয়া, মাথায় রেখো। কথাটা শেষ করেই মেহরুজ এক চুল সময় নষ্ট না করে ওকে পাশ কাটিয়ে হনহন করে বাড়ির বাইরে চলে যায়। ইরান তাকে আটকানো বা নতুন কোনো প্রশ্ন করার সুযোগই পায় না। সে মুখ কালো করে নাক কুচকে ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, বললেই হলো চাচু। এত হ্যান্ডসাম ছেলেকে চাচু ডাকতে আমার বইয়ে গেছে। দূর দিগন্তে মেহরুজের মিলিয়ে যাওয়ার পানি চেয়ে দীর্ঘশ্বাস ফেলে ইরান। অবচেতনেই পানি টুনে কপাল চাপড়ায়। এমন খাইসটা চোখ দিস আল্লাহ, রাস্তার কুত্তা বিল্লাই বাদে চারি দেখি তারই ভাল লাগে। ধ্যাত, কি হয়েছে? কি বলিস এসব? নাজমা বেগম ইরানকে দেখতে পেয়ে শুধালেন, কিছু না আন্টি। ঝিলু কই? ঘুমাচ্ছে এখনো? দুপুর 12টা বাজছে, এখনো ওঠেনি। না, মহারানী তো সে। ইরান সিঁড়ি বেয়ে উপরে ঝিলমিলের ঘরের দিকে রওনা দিল। দরজার লক ঘুরে ভেতরে ঢুকতে দেখলো পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। দিনের আলো বাইরে রাজত্ব করলেও ঘরের ভেতর যেন মাঝ রাত নেমে এসেছে। ইরান মুখ বাঁকিয়ে অন্ধকার ঘরের ভেতরে পা বাড়ালো। সোজা গিয়ে জানালার ভারী পর্দাগুলো দু হাতে দুপাশে সরিয়ে দেয়। জানালার পাল্লাগুলো মেলে দিতেই দুপুরের কড়া রোদে শেষ সোজা আছড়ে পড়লো বিছানায় শুয়ে থাকা ঝিলমিলের মুখের উপর। মুখ কুচকে মাথার উপর থাকা কোল বালিশটা টেনে নিজের মুখে চেপে ধরল সে। ইরান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চড়া গলায় ডাকলো, এই ঝিলু ওট বলছি। বেলা ডুবে তো দুপুর করাতে চললো, আর তোর এখনো ঘুম ভাঙছে না। ওঠ এবার। ঝিলমিল কোল বালিশের নিচ থেকে ঘুম জড়ানোর বিরক্ত গলায় কোন মতে আওড়ালো, ধুর, ডিস্টার্ব করিস না তো, ঘুমোতে দে। ওঠ তাড়াতাড়ি। শোন কি হয়েছে, তোর আর আমার আলাদা আলাদা কলেজে চান্স এসেছে। ইরান ঝিলমিলের গায়ের উপর থেকে কোল বালিশটা সরিয়ে দিয়ে বলল। আলাদা কলেজে নাম আসার কথা শুনে ঝিলমিল ঝড়ের গতিতে বিছানায় উঠে বসলো। চোখ দুটো বড় বড় করে শুধালো, কি সত্যি এক কলেজে আসিনি? ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হা, না মিথ্যা। তোর আর আমার একই কলেজেই সিট পড়েছে। একদম আমরা যেটা চেয়েছিলাম ওটাতেই। এই জন্যই তোকে বলতে এসেছি, তুই তো আর এসব চেক করে দেখবি না। ঝিলমিল ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে ইরানকে জোরে ধরে বলল, খুব ভালো হয়েছে। ইস, আমার স্বপ্নের কলেজ, তাও আবার তুই আমি একসাথে। আমি যে কত খুশি তোকে বলে বোঝাতে পারবো না। ইরান মৃদু হেসে বলল,
এখন কি আগে ফ্রেশ হয়ে আয়, খচ্চর কোথাকার। ঝিলমিল ওয়াশরুমে গেল, আর মাঝে নাজমা বেগমের সে দুই বান্ধবীর জন্য দুপুরের খাবার রেখে গেলেন। একটু পর মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো ঝিলমিল। ইরান তাকে বের হতে দেখে বলল, তোর চাচু যে এসেছে আমায় তো বলিসনি। বললে কি করতি? উল্টা বলতি এসছে তো কি হয়েছে, এখন আমি নাচবো, এই কারণেই বলিনি। খেতে খেতে জবাব দিল ঝিলমিল। কে জানে তোর চাচু যে। কথাটুকু বলে থেমে গেল ইরান। ঝিলমিল জীবাণু থামিয়ে জিজ্ঞেস করলো, আমার চাচু কি? কিছু না, কলেজ জীবন কিভাবে কাটাবি সেটা বল। কিভাবে আবার? পড়বো, শুধু পড়ার উপর থাকবো। একদম সেরাদের সেরা স্টুডেন্ট হব আমি। দেখিস তুই, আগের মতো ফাঁকিবাজি আর করবো না। এইচএসসিতে A+ আনবো। ইরান খাওয়া থামিয়ে ঝিলমিলকে বেশ খুঁটিয়ে দেখলো। ঝিলমিল কপাল কুঁচকে বলল, একদম এভাবে দেখবি না আমার দিকে। তুই জাস্ট দেখিস নিজেকে কেমন বদলে ফেলি। শুধু তুই নোস, আমার আম্মু পর্যন্ত নিজের মেয়েকে চিনতে পারবে না। দুই বান্ধবী মিলে আরো কিছুক্ষণ গল্প করলো। বিকেল গড়ানোর আগে ইরান বিদায় নিলে ঝিলমিল লিভিং রুমের দিকে এলো। সেখানে পা রাখতেই ফুপি আর দাদিমার চড়া গলায় তপ্ত কথা কাটাকাটি তার কানে এলো। আমার মতামত না নিয়ে হুট করে এভাবে একজনকে ধরে এনে বিয়ে দেবে আর আমি মুখ বুঝে মেনে নিব? দেখি তীব্র ক্ষোভ নিয়ে বলল নূরজাহান চৌধুরী। ধমকে উঠলেন, মুখ সামলে কথা বলো দিঘি। একজনকে ধরে এনে মানে কি? বারিশের মতো একটা ছেলেকে তুমি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো? তোমাদের কাছে ওকে রাজপুত্র মনে হতেই পারে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। ওর চালচলন, ওই অহংকারী ভাব দেখলেই আমার অসহ্য লাগে। সারাক্ষণ মুখটা এমন করে রাখে যেন এই দুনিয়ায় কোনো কিছুই তার মন মতো হয়নি। আমি এমন তেতো স্বভাবের মানুষকে বিয়ে করতে পারবো না। ওর আগে কেমন ছিল সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হ্যাঁ, তুমি বিয়ে করবে কেন? তোমার তো এখন স্বাধীন চেতা হওয়ার শখ। ভার্সিটির ছেলেদের সঙ্গে আড্ডায় বসে সিগারেট ফুঁকতেই তোমার বেশি ভালো লাগে। নূরজাহান চৌধুরীর কথাটা শেষ করতে না করতে দেখি তীব্র দৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। এই গোপন খবরটা যে মেয়েটাই দাদিমার কানে তুলেছে তা নিয়ে দিঘির মনে কোনো সন্দেহ নেই। ফুপিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতে দেখে ঝিলমিল ভয়ে দুপাশে মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে সে কিছু বলেনি, কিন্তু দিঘির সেদিকে পাত্তা না দিয়ে আবার বলল, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। না করলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ থেকে তোমার সব খরচ চালানো আমি বন্ধ করে দেব। নূরজাহান চৌধুরীর কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার মতো কঠোর মা যেন আর কারো না হয়। আজ বাবা বেঁচে থাকলে কখনোই আমার সঙ্গে এমন জোর জবরদস্তি করতেন না। পরিস্থিতি শান্ত করতে ঝিলমিল আমতা আমতা করে মাঝখান থেকে বলে উঠল, এমন করছো কেন ফুপি? বারিশ চাচু খারাপ কোথায়? মানুষ হিসেবে তো বেশ ভালোই। ঝিলমিলের কথায় দেখে যেন আরো তেতে উঠল। সে ঝাঁঝালো গলায় বলে উঠল, তোর এতই যখন ভালো লাগে তুই গিয়ে বিয়ে। ঝিলমিল চট করে মাথা নিচু করে নিল। ওষ্ঠাধর কামড়ে অত্যন্ত মৃদু স্বরে বিড়বিড় করলো, আমি কিভাবে? মানে উনি তো চাচুই হন। বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যা এখান থেকে। নূরজাহান চৌধুরী হাত তুলে দিঘিকে থামিয়ে দিয়ে বললেন, তুমিও আর একটা কথাও বাড়াবে না। আমি এই বিষয়ে আর কোনো অজুহাত শুনতে ইচ্ছুক নই। শহরের এক অভিজাত জিমনেশিয়ামে ভারী ওয়েট তোলার ধাতব শব্দ আর ব্যাকগ্রাউন্ডে বাসে থাকা রক মিউজিকের তালে তালে ঘাম ছড়াচ্ছিল কয়েকজন যুবক। বারিশ, মেহরুজ আর ওদের আরও কয়েকজন বন্ধু মিলে আজ উইকেন্ডের জিম সেশনটা বেশ জমিয়ে তুলেছে। বারিশ একটা ভারী বারবেল হাতে নিয়ে অত্যন্ত মনোযোগের সাথে বাইসেপ কার্ল করছিল। কপালে জমে থাকা ঘাম দিয়ে পড়ছে চেপক পেয়ে। ও শরীরের গঠনে যে পরিমিত যত্ন আর কঠোর পরিশ্রমের ছাপ আছে তা এই মুহূর্তে বেশ স্পষ্ট। তার ঠিক পাশে মেহরুজ ট্রেডমিলে রানিং শেষ করে গতি কমিয়ে দিল। টাওয়াল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে সে বারিশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল,
কিরে, আজ কি জিমেই রাত পার করার ইচ্ছা আছে? যে গতিতে ওয়েট বাড়াচ্ছিস, লিগামেন্ট ছিঁড়বে নাকি? মেহরুজের কথায় বেঞ্চ প্রেসে শুয়ে থাকা ওদের আরেক বন্ধু নীল বুক ভরে শ্বাস নিয়ে ওয়েটার স্ট্যান্ডে তুলে রাখলো। তারপর উঠে বসে বলল, বাদ দে মেহরাজ, চৌধুরী বাড়ির হবু জামাই বলে কথা। বিয়ের আগে বডি তো একটু ফিট রাখতেই হবে। বারিশ নিজের কাজে মগ্ন। বন্ধুদের হাসাহাসি আর খোঁজাখুঁজি যেন ওনার কান পর্যন্ত পৌঁছাচ্ছিলই না। সে অত্যন্ত মনোযোগের সাথে লাস্ট সেটটা শেষ করার দিকে নজর দিচ্ছে। ঠিক তখনই বেঞ্চের উপর রাখা ওর ফোনটা ভাইব্রেট করে কেঁপে ওঠে। একটা নতুন মেড এসেছে। বারিশ বারবেলটা সাবধানে স্ট্যান্ডে লক করে রেখে উঠে বসলো। কপালে জমে থাকা ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফোনটা হাতে নেয়। সেদিন একটা কলেজে প্রফেসরের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। স্ক্রিনে আসা মেইলটা মূলত সেই কনফার্মেশন লেটার। ওর অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল হয়েছে। সেটা শুধু কলেজ না, কলেজ ভার্সিটি দুটোই। মেলটা দেখে বাড়ির শান্ত হয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল দিয়ে ঘাড় আর মুখের ঘাম মুছতে মুছতে সবার উদ্দেশ্যে বলল, আমি কলেজে জয়েন করছি। এতক্ষণ যে যার মতো আড্ডা দিচ্ছিল আর হাসাহাসি করছিল। বারিশের এই আকস্মিক ঘোষণায় সবার হাসির রুল এক লহমায় থেমে গেল। প্রত্যেকে চরম বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। নীল হাতের পানির বোতলটা নামিয়ে রেখে চোখ কপালে তুলে বলল, কলেজ মানে, আর ইউ প্ল্যানিং টু গো অ্যাডমিট ইনটু কলেজ এগেন অ্যাট দিস এজ? তুই আবার কলেজে ভর্তি হবি কেন? বারিশ শার্টের হাতা দুটো কোনই পর্যন্ত গুটিয়ে নিতে নিতে নির্লিপ্ত গলায় বলল, স্টুডেন্ট হিসেবে নয়, শিক্ষক হিসেবে। মেহরোজের দ্রুত ট্রেডমিল থেকে নেমে বারিশের সামনে এসে দাঁড়ালো। ওর কপালে হাত দিয়ে জ্বর দেখার ভান করে বলল, সুস্থ আছিস তুই? তুই করবি শিক্ষকতা? মানে সিরিয়াসলি বারিশ? বারিশ ওর হাতটা কপাল থেকে সরে দিয়ে বিরক্ত গলায় বলল, এত নাটক করছিস কেন? নাটক তুই করছিস। তোদের এত বড় পারিবারিক ব্যবসা আছে, তার উপর তোর আর আমার যৌথ অর্থায়নে কানাডার একটা আইসিটি স্টার্ট আপ কোম্পানি আর রিয়েল এস্টেট প্রজেক্ট চলছে। এসব প্রজেক্ট ছেড়ে তুই কলেজে গিয়ে শিক্ষকতা করবি? আর শোন, এখন আবার বলিস না কানাডার প্রজেক্টে দুটো আমাকে একা হ্যান্ডেল করতে হবে, কারণ আমার নিজেরও পারিবারিক ব্যবসা আছে। এখন থেকে সেটাও আমাকে ফুল টাইম দেখতে হবে। আমি কি তোকে একবারও বলেছি এসব ছেড়ে দেব? সব থাকবে, সাথে আমি যেটা চাই ওটাও। মেহরোজ কিছুক্ষণ ওর দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো, মানে তুই সত্যি জব করবি? হ্যাঁ, বাচ্চাদের পড়াবো। বারিশ আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করলো না। কাঁধে ব্যাকপ্যাকটা ঝুলিয়ে জিম থেকে বের হয়ে এলো। পার্কিং লটে সে দুদিন আগে কেনা নিজের ডুকাটি পেনিক্যাল বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। বাসার সামনে সে বাইক থামাতে জারিফ প্রায় দৌড়ে ওর সামনে চলে এলো। ও বেশ উত্তেজিত গলায় বলল, তোমার অপেক্ষাতেই ছিলাম চাচ্ছো, বাইকটা একটু দাও না, বন্ধুদের সাথে রাইডে যাব। বলতে বলতে সে বারিশের মাথা থেকে হেলমেটটা টেনে নিয়ে নিজের মাথায় পরে ফেললো। বারিশ এক মুহূর্তের জন্য ওর কাণ্ড দেখলো। তারপর কোনো কথা না বলে হেলমেটটা পুনরায় জারিফের মাথা থেকে খুলে নিজের হাতে নিয়ে বলল, তোর না নিজস্ব একটা বাইক আছে? আরে ধুর, আমারটা তো সাধারণ একটা 150 সিসির বাইক, আর তোমার ওইটা তো আস্ত একটা দানব। বন্ধুদের সামনে একটু ভাব মারবো, তোমারটা দাও না প্লিজ চাচু। সরি, ইউ নো মাই রুলস। আই নেভার শেয়ার মাই পার্সোনাল স্টাফ। তাই বলে আমাকেও দিবে না? আমি তো তোমার ছেলেরই মতো, দাও না প্লিজ, জাস্ট একটা চক্কর দিয়েই চলে আসবো। সোজা সাপটা ঠান্ডা গলায় বলল বারিশ, নিজের ছেলে হলেই দিতাম না, আর তুই তোর ছেলের মতো। বেশি শখ থাকলে তোর বাপকে গিয়ে বল এমন একটা কিনে দিতে। এটা আমি নিজের টাকায় কিনেছি, কাউকে দেব না, সর। জারিফ প্রচণ্ড বিরক্ত আর খুব ভরা চোখে চাচাকে বাসার ভেতর ঢুকে যাওয়া দেখলো। ও বেরবের করে গালিও দিল। এদিকে লিভিং এরিয়াতে পা রাখতেই জারিফের ছোট বোন জারিন চাচার পথ আটকে দাঁড়িয়ে গেল। গম্ভীর মুখে বলল, তুমি খুব খারাপ চাচু। বারিশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, আমি কি করেছি? এত বছর পর তুমি বিদেশ থেকে এসেছো, অথচ আমাদের জন্য কিছুই আনোনি।
আবার বাইকে গেলেও আমার জন্য একটা চকলেট পর্যন্ত নিয়ে আসছো না। 8 বছরের জারিন খুব করুণ গলায় নিজের অভিমানটা উগড়ে দিল। বারিশ মেয়েটার ওইটুকু অভিমানী মুখের দিকে তাকিয়ে একটু নরম হলো। জারিনকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমি যখন কানাডায় ছিলাম তখন তো তুই একদিনও আমার সঙ্গে ফোনে কথা বললি না। একটাবার বললে আর যাই হোক তোর জন্য কিছু একটা নিয়ে আসতাম। রান্নাঘর থেকে শিউলি বেগম বের হতে হতে বললেন, তাই বলে এমন খালি হাতে কেউ বিদেশ থেকে আসে বারিশ? 7-8টা বছর পর তুমি দেশে ফেলে, অথচ পরিবারের মানুষগুলোর জন্য একটা সুতোও আনলে না। বারিশ শিউলি বেগমের কথায় কোনো উত্তর দিল না। ও সত্যি একটা কানা করেও আনিনি। নিজের প্রয়োজনীয় কয়েকটা কাপড় একটা ব্যাগে পুরে ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে। বিদেশ থেকে ফিরতে হলে যে সবার জন্য উপহার কিনতে হয়, এই সাধারণ জাগতিক নিয়মটা ওর মাথাতেই আসেনি। অবশ্য মেহরুজ ওকে শপিং মলে নিয়ে গিয়ে অনেক জোর করেছিল সবার জন্য কেনাকাটা করতে, কিন্তু বারিশ তখন মেহরুজের কথা পাত্তাই দেয়নি। ওর ভাবনার মাঝে জারিন মুখ ফুলিয়ে আবার বলে উঠল, ঝিলমিল আপুর চাচু বিদেশ থেকে ওদের সবার জন্য কত কি এনেছে। ঝিলমিল আপুকে অনেকগুলো সুন্দর সুন্দর পুতুল দিয়েছে, আর তুমি আমার জন্য একটা পুতুলও আনলে না। ঝিলমিল নামটা শুনতেই বারিশের মুখের ভাব এক নিমিষেই বদলে গেল। অভ্র কুচকে জারিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঝিলমিলকে তুই আপু ডাকিস? জারিন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আপুই তো। বারিশের মনের ভেতর কৌতূহলটা আরেকটু চড়া দিয়ে উঠল। ও গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ওর পুতুল ভালো লাগে বুঝি? হ্যাঁ একটু আগেও তো আমাদের বাসায় এসেছিল। কেন চাচু, তুমি কিনে দেবে? জারিন বেশ আশাবাদী চোখে ওর দিকে তাকালো। বারিশ কিছু বলার আগে শিউলি বেগম বললেন, আর মানুষ পেলি না জারিন, যে তোকে কিছু কিনে দেয় না সে আবার ঝিলমিলকে পুতুল কিনে দিবে। বাড়ির শিউলি বেগমের কথার কোনো জবাব দিল না। ও জারিনের গলাটা আর একটু টিপে দিয়ে বলল, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। এবার কি আমি রুমে যেতে পারি? জারিন কিছুক্ষণ বড় বড় চোখ করে নিজের অদ্ভুত চাচার দিকে তাকিয়ে থেকে অবশেষে মাথা নাড়ালো। কেমন মানুষ ভাই, একবারের জন্য বললেও না যে এরপর যখন বাইরে যাব তোমার জন্য পুতুল নিয়ে আসবো। বারিশ নিজের ঘরের দিকে যেতে যেতে বুয়াকে কফির অর্ডার দিল। রুমের ভেতরে পা রেখে গা থেকে শার্টটা আলগা করতে খোলা ব্যালকনির উপর থেকে ভেসে এলো বাংলা গানের এক মৃদু সুর। বারিশের শটান কপাল জুড়ে সূক্ষ্ম এক কুঞ্চন রেখা জাগলো। খানিকটা কৌতূহল নিয়ে সে ধীর পায়ে সেদিকে পা বাড়ায়। ডান হাতে তখন বুয়ার রেখে যাওয়া ধোয়া ওঠা কফির মগ। ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়াতেই উপর তলার দিকে চোখ আটকে গেল যুবকের। সেখানে ছাদের কিনারায় নীল রঙের একটা টি শার্ট আর জিন্সের স্কার্ট পরা এক কিশোরী আপন খেয়ালি নাচতে ব্যস্ত। মাথার উপর ম্যাগ জমেছে, 2-1 ফোঁটা শ্রাবণ বিন্দু ঝরে পড়ছে চত্বরে। ছাদের দরজার পাশে রাখা ছোট্ট সাউন্ড বক্সে গান বাজছে, আর সেই তালের সাথে তাল মিলিয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে চলেছে চৌধুরী বাড়ির নাতনি ঝিলমিল। মেয়েটি তখন বারফের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলেও তার চিন্তা এক সেকেন্ডও ভুল হলো না। ছিপছিপে গরম কাঁচা দুধে আলতা মেশানো ফর্সা গায়ের রং আর পিঠ অব্দি এলে থাকা চুল, এটা সেই অবাধ্য মেয়েটা ছাড়া আর কে? ও নাচের চেয়ে হাত পায়ের ছটফটানি আর লাফ ছাপটায় বেশি স্পষ্ট হয়ে উঠছে। নাচছে কম আর লাফাচ্ছে বেশি। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। ঝিলমিল? বাড়ির সামনে এই নামটা উচ্চারণ করলো। ঘাটের সামনে উঠিয়ে ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে রইল। গানের তালের সাথে মিলে মেয়েটা সত্যি সত্যি যেন কোনো দিকে চলে গেল, একদম বারিশের চোখের আড়ালে। বারিশ কফির মগটা রেখে ঝটপট রুম থেকে বের হয়ে নিজেদের বাসার ছাদের দিকে গেল। সে নিজেও জানে না কেন সেখানে যাচ্ছে। ছাদের শেষ ধাপে পা রাখতেই পুরো অভাবে কিশোরীটি ধরা দিল তার চোখে। চঞ্চল ঝর্ণার ছলছলি মাঠের পথে সে ধায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। শুকনো পাতার নুপুর পায়ে নাচিয়েছে ঘূর্ণি বাই। মেয়েটা এখন আর নাচছে না, ছন্দ থেমে গেছে তার। ফুল গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে সে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। তারপর ফুলগুলো হাতে কুচি কুচি করে ছিঁড়ে নিজের উপরে ছড়িয়ে দিল পাপড়ি বৃষ্টির মতো।
ঝিলমিল দাঁড়িয়ে আছে ওদের ছাদের একদম অপর প্রান্তে, আর বাড়ির শেহরিয়ার মহিলার এই অংশে। তাদের ছাদে কোনো রেলিং নেই, সে নিজেও একদম সীমানার কাছাকাছি চলে এসেছে। এবার সে দেখলো মেয়েটা রেলিংয়ের উপর উঠে শূন্যে পা ঝুলিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে। এক মুহূর্তের অসতর্কতায় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। মারিসের বুকের ভেতরটা কেমন ধক করে উঠলো। সে হাত বাড়িয়ে মেয়েটাকে বাধা দেওয়ার জন্য চিৎকার করতে চাইলো, কিন্তু যা অঘটন ঘটার তা বারিশের সঙ্গেই ঘটে গেল। ভেজে ছাদের শ্যাওলা পড়া পিচ্ছিল মেঝেতে পা পিছলে মুহূর্তে নিয়ন্ত্রণ হারালো সে। শরীরটা ছিটকে চলে গেল শূন্যে। বারিশের গলা ছেড়ে তখন শুধু একটাই শব্দই বের হয়ে এলো, হোয়াট দ্য ফাক। ধাবাস করে বস্তা পড়ার মতো বিকট শব্দ হলো। বাড়ির নিচে কনস্ট্রাকশন কাজের জন্য রাখা ছিল এক মোটা বালির স্তূপ। বাড়ির সজরে গিয়ে আছড়ে পড়লো সেটার উপর, একদম গেড়ে গেল। ডান হাতটা বাড়ির ভেতরে অদ্ভুতভাবে মুচড়ে গেল। তীব্র একটা মুচড়ানি ব্যথা টের পেল ও। হাতটা নিশ্চিত মুচকে বা ভেঙে গেছে, কিন্তু সেই ব্যথাটা বেশিক্ষণ অনুভব করার সুযোগ সে পেল না। হয়তো উপর থেকে আছাড় খাওয়ার চোট সরাসরি এসে লেগেছে ওর মাথায়। মাথার এক পাশটা যেন চরচর করে ফেটে রক্ত গড়িয়ে পড়ার উপক্রম হলো। চোখ মেলে তাকানোর চেষ্টা করলো বারিশ, তবে এক ঝাঁক জোনাকি পোকা ছাড়া কিচ্ছু দেখলো না। বিড়বিড়ালো, ইডিয়ট, স্টুপিড মেয়ে। ব্যথার তরঙ্গ শির দাঁড়াবে মাথায় গিয়ে ধাক্কা দিতে লাগলো। মনে হলো মাথাটা শর্ট সার্কিট হয়ে চোখের সামনে জ্বলন্ত স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো পুরো পৃথিবীটা এক সেকেন্ডের মধ্যে ব্ল্যাক আউট হয়ে গেল। কোনো কিছু ভাবা বা বোঝার আর কোনো সুযোগে রইল না। মুহূর্তে সব ফাঁকা, একদম ডিরেক্ট অজ্ঞান। বারিশের সে আকাশ কাঁপানো তীব্র চিৎকার আর ঠিক তার পরপরই নিচে কিছু একটা পড়ার বিকট শব্দ দুটোই ঝিলমিলের কানে এসেছে। দ্রুত পায়ে দৌড়ে ছাদের এই পাশের কিনারায় এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতে চোখ দুটো ছানা বড় হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখ করে দেখলো বালের ডিবের উপর চার হাত পা ছড়িয়ে একদম নিথর হয়ে পড়ে আছে ফাইজান বাড়ির শেহরিয়ার। পরনে কালো স্লিভলেস গেঞ্জি আর ধূসর ট্রাউজারের উপর বালের এমন আস্তরণ পড়েছে যে পোশাকের আসল রংটাই ঢাকা পড়ে গেছে। ধুলোবালিতে মাখামাখি হয়ে একদম চেনা যাচ্ছে না। ও দুই হাতে নিজের মুখ চেপে ধরে পুরো বাড়ি মাথায় তুলে চেঁচিয়ে উঠল, ও আল্লাহ, বারিশ চাচ্চু! হায় হায় হায়, বারিশ চাচ্চু তো মরে গেল। ঝিলমিল পাগলের মতো সিঁড়ির দিকে দৌড় লাগালো। ছাদ থেকে নিচে নামতে নামতে ও চিৎকার করে পুরো বাড়ি জানান দিতে লাগলো, কোথায় তোমরা সবাই? ফুপ্পি, তুমি কই? জলদি আসো, তোমার হবু বর তো শেষ। ঝিলমিল চেঁচালেও মেহরাজ ছাড়া আর কেউ শুনতে পায়নি। দাদিমা আর আলতাফ চৌধুরী তখন অফিসে। নাজমা বেগম নিজের ঘরে ছেলেকে ঘুম পাড়াচ্ছে, দেখেও নিজের রুমে। তবে মেহরাজ শুনলেও ভাতিজির চেঁচানোকে পাত্তা না দিয়ে রুমে চলে গেল। এদিকে ঝিলমিল যেন একটা আস্ত হেলিকপ্টার ভু ভু করে ডানা মেলে সেকেন্ডের মতো নিচে এসে ল্যান্ড করলো। এক ছুটে বালির স্তূপের সামনে এসে বারিশের পাশে বসলো। নিচে পড়ে থাকা একটা ছোট কাঠের টুকরো কুড়িয়ে নিয়ে বারিশের পেটে মৃদু খোঁচা মেরে বলল, চাচু, বেঁচে আছেন আপনি? এখানে পড়ে গেলেন কিভাবে? এই চাচু! আরেকটা খোঁচা মারল সে। বারিশের কোনো সাড়া নেই। ঝিলমিল কাঠের টুকরো ফেলে দিয়ে বারিশকে ঠেলতে শুরু করলো। উঠুন, আমি সাহায্য করছি। দেখি, উফ, আপনি মানুষ নাকি পাথর? হ্যাঁ মেহরাজ চাচ্ছু, তুমি কি বের হয়ে আসবে? তোমার বন্ধু কিন্তু মরে যাচ্ছে। বারিশের এই দানবীয় ওজনের বডি একা নাড়াতে গিয়ে ঝিলমিলের নিজেরই দম বেড়ে যাওয়ার অবস্থা হলো। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে উপরের জানালার দিকে তাকালো। দুবারের একজনও বের হচ্ছে না। বারিশের দিকে একবার তাকিয়ে আবারও উপরের দিকে মুখ করে চিল্লানো শুরু করলো, ও মেহরাজ চাচ্ছু, তোমার প্রিয় বন্ধু এখানে চিৎপটাং হয়ে পড়ে আছে। জলদি বের হও, নইলে পরে কিন্তু ডেড বডি টানতে হবে। মেহরাজ এবার ঘরের জানালার পর্দাটা সরিয়ে ঘাড় বাঁকিয়ে নিচের দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখলো তার প্রাণীর বন্ধু ভেজা বালিতে মাখামাখি হয়ে হাত পা চারপাশে ছড়িয়ে নিথর হয়ে পড়ে আছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নেমে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে পৌঁছালো। বারিশের পাশে হাঁটু গেড়ে বসে ওর অবস্থা দেখে মেহরুজের গলা শুকিয়ে কাঠ। ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর এই অবস্থা কিভাবে হলো? ঝিলমিল হাত দুটি উল্টে বলল, মনে হয় ছাদ থেকে পড়ে গেছে। কিন্তু কিভাবে? মেহরুজের কণ্ঠে তীব্র অবিশ্বাস আর আতঙ্ক।
আরে ধুর চাচ্ছু, কিভাবে পড়েছে সেটা পরে ভাবা যাবে, আগে তো বাঁচানোর ব্যবস্থা করো। বেঁচে থাকলে তার থেকেই না হয় সব শুনে নিও। মেহরাজ বারিশের পালস পরীক্ষা করতে করতে ঝিলমিলকে বলল, তুই দ্রুত যা, ওদের বাসায় সবাইকে ডেকে আন ফার্স্ট। চাচার কথা শোনা মাত্রই এক ছুটে শাহরিয়ার বাড়ির সবাইকে ডেকে আনলো ঝিলমিল। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল পুরো বাড়িতে। তৎক্ষণাৎ বারিশকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হলো। মেহরাজও গেল। ভাগ্যিস সেখানে বালুর স্তূপ ছিল। ভাগ্যিস, না হলে যে উঁচু সীমানা থেকে ছেলেটা পড়েছিল তাতে বেঁচে ফিরত কিনা সন্দেহ। জ্ঞান ফিরতে বারিশের খুব বেশি সময় লাগলো না। ডাক্তার পরীক্ষা করে জানালেন ভাগ্য ভালো, হাত ভাঙেনি, তবে মারাত্মকভাবে মচকে গিয়েছে, তাই একটা শক্ত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পায়েও এখানে সেখানে একটু আধটু ছিঁড়ে গেছে। সতর্কতা স্বরূপ ডক্টর ওকে এক রাত হসপিটালে অবজারভেশনে থাকতে বললেন। কেবিনের ব্যাডে আজ শোয়া হয়ে আছে ফাইজান বারিশ শাহরিয়ার। দৃষ্টি সামনের দেয়ালের দিকে স্থির, মুখভাব প্রচন্ড গম্ভীর আর থমথমে। ঝর্ণা শাহরিয়ার ছেলের পাশে বসে আক্ষেপে সুরে বললেন, তুমি আর কত জ্বালাবে তরঙ্গ? দেশে ফিরেই একটা নতুন কাণ্ড ঘটিয়ে বসলে। তোমার মতো এত বড় ধাড়ি ছেলে ছাদ থেকে কিভাবে পড়ে যেতে পারে? মায়ের এতগুলো কথার পিঠে বারিশ একটা শব্দ উচ্চারণ করলো না। করার মতো কথা কি এটা? লজ্জার বিষয় তো। ঝর্ণা বেগম থামলেন না। জানি, পড়ে গেলেও না হয় মানতে পারতাম। তুমি তুমি কিভাবে? চঞ্চল শাহরিয়ার স্ত্রীর কাঁধে হাত রেখে থামিয়ে দিলেন। এবার বাদ দাও তো, খারাপ কিছু ঘটেনি, ছেলেটা যে বেঁচে আছে এটাই অনেক। হতেও তো পারতো। এমন আস্তে একটা ছেলে হুট করে কিভাবে ছাদ থেকে টপকে পড়ে যায় আমার মাথায় আসে না। ঝর্ণা বেগমের উদ্বেগ যেন কমছে না। ফরহাদ শাহরিয়ার ভাইয়ের বাড়ির কাছে এগিয়ে সে একটু কৌতূহলী গলায় বলল, ভাই, তুই হুট করে ভর দুপুরে ছাদে গিয়েছিলি কি করতে? এবার আর নিজের রাগ আর বিরক্তি একটা ধরে রাখতে পারল না বারিশ। এমনিতে মেজাজ সপ্তমে চলে আছে, তার উপর এই এক প্রশ্ন বারবার শুনতে শুনতে মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ খেকে উঠে বলল, নাচতে গিয়েছিলাম, নাচতে নাচতে পড়ে গেছি, হয়েছে। এবার বের হও এখান থেকে, সবগুলো রুম থেকে বের হও। তার আকস্মিক গর্জনে আর রুক্ষ মেজাজে কেবিনের থমথমে নীরবতা নেমে এলো। পরিস্থিতি সামাল দিতে মেহরাজ সবার উদ্দেশ্যে বলল, চাচা চাচি, আপনারা এবার বাসায় ফিরে যান, আমি ওর সঙ্গে আছি, আপনারা গিয়ে একটু রেস্ট করুন। ঝর্ণা বেগম ছেলের রুক্ষ মুখের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। ফরহাদ তার ছেলে জারিফকে হসপিটালে মেহরাজের সাথে থাকতে বলে নিজে মায়ের সাথে রওনা দিল। তাদের আবার সকাল সকাল অফিসে যেতে হবে। জারিফ কেবিন থেকে বের হয়ে করিডোরে গিয়ে বসে। সবাই চলে যেতে মেহরাজ বারিশের ব্যাটের কাছাকাছি এগিয়ে আসে। তারপরে একটু গলা খাকারি দিয়ে বলল, ঝিলমিল যদি না দেখতে তাহলে তো আরও কয়েক ঘন্টা ওখানে বালির মধ্যে পড়ে থাকতি তুই। কি কি বললি? মনোযোগী হলো বারিশ। ওর তীক্ষ্ণ দৃষ্টিটা এবার সোজা এসে ঠেকল মেহরাজের মুখে। বললাম আমার ভাতিজি ঝিলমিল, ওই তো তোকে ওভাবে পড়ে থাকতে দেখে চাচা চাচা সবাইকে জানিয়েছে, ও না থাকলে তো কেউ জানতেই পারতো না। বারিশ একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও আগের মতো চুপচাপ বসে রইল। মেহরাজ এবার ব্যাটের পাশে টুলটায় বসে আবারও গলা খাকারে দিল। তা ছাদ থেকে পড়লে কিভাবে তুই? এবার অগ্নি দৃষ্টিতে মেহরাজের দিকে তাকালো বারিশ। মেহরাজ দুই হাত তুলে বলল, দেখ, একদম ওভাবে তাকাবি না। তোর মতো একটা দামড়া ছেলে নিজের বাসার ছাদ থেকে পড়ে গেল, আই মিন দিস ইজ রিডিকুলাস। বারিশের কাছ থেকে কোনো জবাব এলো না। ও পাথরের মতো মুখ করে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো কেবিনে। বারিশ নিজের মুচকে যাওয়া হাতটার দিকে তাকালো। তারপর একদম নিচু আর গম্ভীর গলায় বলল, তোর ভাতিজির লীলা খেলা দেখতে গিয়ে আমার 12টা বেজেছে। ওকে বলে দিস আমার সামনে যাতে না আসে, ধরে আছাড় মারবো আমি। মেহরাজ আকাশ থেকে পড়ল। মানে ও আবার কি করছে? জানি না। বিরক্তিতে মুখটা অন্যদিকে ঘুরে আবারও সামনে নিতেই বারিশের পুরো মুখটা আরো কুঁচকে গেল। কারণ সামনেই দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, যার কথাও মাত্রই মেহরাজকে বলল, যেন ভুলে ওর চোখের সীমানায় না আসে। ঝিলমিলের ঠিক পাশেই দাঁড়িয়ে দিঘি আর নূরজাহান চৌধুরী। নূরজাহান চৌধুরী এগিয়ে আসতে আসতে উদ্বেগের গলায় জিজ্ঞেস করলেন, এখন ঠিক আছো বাবা? কিভাবে পড়ে গেলে তুমি? আবারও সেই একই প্রশ্ন।
বারিশ ভিতর ভিতর রাগে ফুঁসে ওঠে। তখনই ঝিলমিলে আরো এক কাঠি বাড়িয়ে বলল, তখন আমিও ছাদে ছিলাম দাদিমা, কিভাবে পড়ে গেলেন আপনি? ব্যাস, মাত্রা ছাড়ালো রাগ। বারিশ নিজের অক্ষত বাম হাতটা শক্ত করে মুঠো করলো। ও নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম মেপে মেপে বলল, রাজকে সব বলেছি, ওর থেকে শুনে নিও। আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। মেহেরাজ হা করে মুখ খুলে বলতে চাইলো যে বারিশ ওকেও কিচ্ছু বলেনি, কিন্তু তার আগেই বারিশ মেহেরাজের উরুতে হাত রেখে শক্ত একটা চিমটি কেটে আড়ালে চোখ রাঙালো। যন্ত্রণায় মুখ বিকৃত করে চোখ মেরে গেল মেহেরাজ। দেখি মায়ের হাত ধরে বলল, বলেছিলাম না মা, তেমন কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে। চলো এখন ওকে রেস্ট করতে দেই। আমি তো ভেবেছিলাম মরেই বোধহয় যাবে। আহারে, কেমন করে যে পড়ে গেল। ঝিলমিল আরো 2 কদম ব্যাডের সামনে এগিয়ে সে কৌতূহলী গলায় বলল, শুধু কি হাতেই মচকেছে চাচ্ছু, আর কোথাও কিছু হয়নি? বারিশ এবার অবাক হবে নাকি রাগ প্রকাশ করবে বুঝতে পারছে না। সে মেহরাজের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ইশারা করলো যেন ঈদের সবাইকে এক্ষুনি রুম থেকে বের করে। মেহরাজ পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সবাইকে বুঝে সুঝে কেবিনের বাইরে নিয়ে যেতে লাগলো। সবাই একে একে বের হয়ে যাচ্ছে, ঝিলমিল একদম সবার পেছনে। ও যখন দরজার কাছাকাছি পৌঁছালো তখন বারিশ হঠাৎ গম্ভীর আর ভারী গলায় ডাকলো, এই মেয়ে, তুমি শোনো। ঘুরে দাঁড়ালো শব্দদর্শী, মুখে কোনো ভয়ের বালাই নেই। ও উল্টো চোখ বড় বড় করে বলল, জি বলুন, কোনো হেল্প লাগবে চাচ্ছু? হ্যাঁ, একটু এদিকে আসো। ঝিলমিল সরল মনে ব্যারের কাছাকাছি এগিয়ে আসে। মেয়েটা কাছে আসতেই পলক ফেলার আগে যুবক নিজের বাম হাত দিয়ে কিশোরীর ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে হ্যাচকা টানে টেনে আনলো নিজের দিকে। অতর্কিত আক্রমণে শরীরের ভারসাম্য রাখতে না পেরে ঝিলমিল তড়িৎ গতিতে নিজের বাম হাত দিয়ে ব্যারের সাদা চাদরটা খামচে ধরলো। মুখটা বারিশের একদম কাছাকাছি চলে এসেছে। বারিশ ঝিলমিলের চোখে চোখ রেখে নিচু কিন্তু বরফ শীতল গলায় বলল, নেক্সট টাইম তোমাকে যদি আবার ছাদে এসে ওভাবে লাফাতে দেখেছি, তবে হাত পা মুচকে এবার আমি হসপিটালে না, তোমাকে সোজা হসপিটালে পাঠাবো। হিংস্র চেহারার বারিশকে এত কাছ থেকে দেখে ভয় ঝিলমিলের হার্টবিট এক লাফে দ্বিগুণ হয়ে গেল। তুতলাতে তুতলাতে বলল, আমি আমি মানে আমি তো ছাদে লাফাই না। তুমি আর কোনো দিন ছাদেই যাবে না। আজব তো, ছাদ থেকে পড়ে আহত হয়েছেন আপনি, আর ছাদে উঠতে মানা করছেন আমাকে? হ্যাঁ, মানা করছি। বারিশর কবজির উপরে নিজের গ্রিপটা আরেকটু শক্ত করে বলল, আর একদিনও যদি তোমাকে ওই ছাদে দেখি তবে তোমার পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। ঝিলমিল সোজা হয়ে দাঁড়ালো। নিজের কবজি থেকে বারিশের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন আগে। আমি ছাদে যাব কি যাব না সেটা আমার ইচ্ছে। আপনার ভয়ে আমি ছাদে যাওয়া বন্ধ করব কেন? ছাড়ুন বলছি। যাবে না, আমি বারণ করেছি, তাই যাবে না। আর যদি এরপরও কোনোদিন পা বাড়াও, গেলে কি করবেন শুনি? যাবে না ব্যাস। বারিশ আর কোনো যুক্তিতে গেল না, গলার স্বর আর গম্ভীর করলো, আমি কিন্তু সবাইকে বলে দিব। কি বলবে? বলবো আপনি এখানে বসে বসে শিশু নির্যাতন করছেন। হোয়াট? বারিশের চোখ জোড়া বিস্ময় কপালে উঠল। একটা সাধারণ মেয়ের ছাদে ওঠা নিয়ে আপনি যেভাবে তাকে জোর খাটাচ্ছেন, এটা কি কোনো আইনের মধ্যে পড়ে? এটা স্পষ্ট নির্যাতন। বারিশ আর কোনো কথা বলল না। ও চুপচাপ শুধু মেয়েটার ছটফটানি দেখতে লাগলো। নিজের হাতটা মুক্ত করার জন্য সে কি পরিমাণ শক্তি অপচয় করছে, অথচ বারিশ নিজে থেকে মুঠো আলগা না করলে এই মেয়ের পক্ষে হাত ছাড়িয়ে নেওয়ার কোনো ক্ষমতাই নেই। বারিশ খুঁটে খুঁটে দেখতে লাগলো ছেলেমেয়েকে। মেয়েটা একটা লাইট পিঙ্ক রঙের শার্টের সাথে কালো স্কার্ট পরে এসেছে। শার্টের উপর দুটো বোতাম খোলা, গলায় একটা পাতলা ওড়না জড়ানো, দুপাশে দুটো বেনি করে চুলগুলো বুকের উপর ঝুলে রেখেছে, আর কপালের দুপাশে কিছু ছোট ছোট চুল। বারিশকে অযথায় মেয়েটার উপর নিজের রাগ ছাড়ছে। ওর ছাদ থেকে পড়ে যাওয়ার পেছনে এই মেয়েটার কি দোষ? ছাড়ুন এবার চাচু, হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। বারিশ আচমকায় মুঠো আলগা করে ছেড়ে দিল ঝিলমিলের হাত। ঝিলমিল ছিটকে একটু পিছিয়ে গেল। লাল হয়ে যাওয়া কবজিটা অন্য হাত দিয়ে ডলতে ডলতে বারিশ চাচুর চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে বাঁচানোই আমার ভুল হয়েছে। ওখানেই পড়ে থাকতেন, সেটাই ভালো হতো। আর তার চেয়েও ভালো হতো যদি আপনার
ওই উপর থেকে নিচে পড়ার দৃশ্যটা আমি ফোনে ভিডিও করে রাখতাম। মন খারাপ থাকলে ওটা দেখতাম আর প্রাণ খুলে হাসতাম। বারিশের চোখ মুখে রাগে কুঁচকে গেল। কি বললে তুমি? ঝিলমিল দরজার দিকে আরো কয়েক পা পিছিয়ে গিয়ে মুচকি হেসে বলল, একদম ঠিক বলেছি। আপনার ওভাবে পড়ে যাওয়ার কথা ভাবলেই তো আমার হাসি পায়। আপনি জানেন, আপনাকে হসপিটালে নিয়ে আসার পর আমি পুরো 40 মিনিট হেসেছি। বলে ঝিলমিল এক সেকেন্ডও দাঁড়ালো না। বারিশের নাগালের বাইরে যেতে এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। পেছন থেকে বারিশ বিছানায় উঠে বসার চেষ্টা করতে করতে চিল্লিয়ে উঠল, এই মেয়ে, কি বললে তুমি? দাঁড়াও, বলছি দাঁড়াও। কেবিন থেকে বের হয়ে করিডোর ধরে হনহনিয়ে হাঁটার সময় আচমকায় জারিফের গায়ের উপর গিয়ে পড়ল ঝিলমিল। ধাক্কার সামনে নিয়ে জারিফ অবাক হয়ে বলল, কখন এসছিস? এই তো একটু আগে। ঝিলমিল নিজের ওড়নাটা টেনে টুনে সোজা করলো। জারিফ এদিক ওদিক তাকিয়ে করিডোরের শেষ মাথায় হসপিটালের ওয়াশরুমের নির্জন জায়গার দিকটাই ইশারা করলো। চল একটু ওদিকে যাই। ঝিলমিল ভ্রু কুচকে বলল, ওদিকে কেন যাব? তোকে একটা চুমু খেতে ইচ্ছা করছে। জারিফ বেশ সাবধানে সুরে বলল, আবার শুরু করলে? ঝিলমিল চোখ রাঙালো। আমার দেয়া শর্তটা কি ভুলে গেছো? বিয়ের আগে আমার হাত ছোঁয়া তো দূরের কথা, কাছাকাছিও আসতে পারবে না তুমি। রাখ তো ওই ফালতু শর্ত, চল তো ওদিকে। জারিফ আর কথা না বাড়িয়ে ঝিলমিলের হাত চেপে ধরলো। ঝিলমিল সঙ্গে সঙ্গে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বলল, জারিফ বেশ বিরক্ত হয়ে হাত দুটো বাতাসে ছুঁড়ে বলল, ঝিলমিল, ইউ আর মাই গার্লফ্রেন্ড, ফর গড সেক। তাতে কি হয়েছে? আমাদের বিয়ে হয়েছে। হয়নি তো কি হয়েছে, একদিন তো হবেই। চল না প্লিজ, কেউ দেখবে না। যেদিন বিয়ে হবে সেদিন এসব হবে। এর আগে যদি আবারও এই লাইনে কথা বলো, আমি সোজা ব্রেকআপ করে দিব। ঝিলমিল আর দাঁড়ালো না, পা বাড়ালো উল্টো পথে। তবে কিছুটা পথ যাওয়ার পর কি ভেবে যেন সে পেছন ফিরে তাকায়। দেখে জারিফ মূর্তির মতো মনমরা হয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। ছেলেটার এই করুণ মুখটা দেখে ঝিলমিলের মনটা একটু করলো। সে আবার জারিফের কাছে ফিরে সে নরম গলায় জিজ্ঞেস করলো, রাগ করলে? জারিফ মুখ ফিরিয়ে নিয়ে অভিমানের সুরে বলল, তুই আমার রাগের দাম দিয়েছিস কখনো? আসলে তুই আমাকে ভালোই বাসিস না। ভালোবাসি তো, কিন্তু তার মানে এই না যে হসপিটালের কর্নারে দাঁড়িয়ে সব নোংরামি করতে হবে। তুই এই জেনারেশনের মেয়ে হয়েও এমন ব্যাকডেটের চিন্তা ভাবনা রাখিস? আই মিন সিরিয়াসলি, ডু ইউ ইভেন লিভ দ্য 21st সেঞ্চুরি? আই ডু লিভ ইন দ্য 21st সেঞ্চুরি বেব। তবে মডার্ন হতে গিয়ে সস্তা হতে পারবো না। এবার মুখটা প্যাঁচার মতো না করে রেখে তোমার চাচার সেবা করো কি। শাহরিয়ার বাড়ির ডাইনিং টেবিলে রাতের খাবারের আজ সবাই একসঙ্গে বসেছে। বারিশের চুট এখন অনেকটাই সেরে উঠেছে। ব্যান্ডেজও খোলা, হাতটা স্বাভাবিকভাবেই নাড়াচাড়া করতে পারছে। তবে হুটহাট কোনো ভারী কাজ করতে গেলে ভেতরে একটা মৃদু টনটনে ব্যথা ছড়াতে ওঠে। এছাড়া ও এখন একদম ফিট। খাওয়া দাওয়ার মাঝপথে হুট করে জারিফ ঝর্ণা শাহরিয়ারের দিকে তাকিয়ে বেশ আদুরে গলায় বলল, দাদিমা, আমাকে একটা নতুন বাইক কিনে দাও না, একদম 4 চুট্টার মতো। ঝর্ণা শাহরিয়ার প্লেট থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, কেন, তোর বর্তমান গাড়িটার আবার কি হলো? ওটা তো পুরনো মডেল হয়ে গিয়েছে দাদিমা। তুমি চাচ্চুর নতুন বাইক দেখেছো? দেখতে কি মারাত্মক সুন্দর। নাতির এমন আবদারে দাদিমা মৃদু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে পছন্দ মতো একটা কিনে আনিস। কিন্তু দাদিমা, এই বাইকটার দাম কিন্তু অনেক বেশি। কত আর হবে, তোর বাবাকে আমি নিজে বলে দেব, তুই চিন্তা করিস না। তবে শর্ত একটাই, লেখাপড়াটা ঠিক মতো করতে হবে। জারিফ এবার একটু ইতস্তত করে বলল, তুমি যেটা ভাবছো এটার দাম তার চেয়েও অনেক অনেক বেশি। কত শুনি? ঝর্ণা শাহরিয়ার কৌতূহলী হলেন। জারিফ আর চোখে বারিশের দিকে একবার তাকিয়ে নিয়ে বেশ বুক ফুলিয়ে বলল, প্রায় 50 লাখ টাকার ওপরে। কথাটা শোনা মাত্রই ঝর্ণা দাদিমার গলায় খাবার আটকে মারাত্মক একটা
ভীষণ খেলেন। শিউলি বেগম দ্রুত পানির গ্লাসটা শাশুড়ির দিকে এগিয়ে দিতে দিতে ছেলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগত গলায় বললেন, তোর কি মাথা পুরো বিগড়ে গেছে জারিফ? এতগুলো টাকা খরচ করে তুই একটা মোটর বাইক কিনবি? তোর সাহস তো কম না? জারিফ বলল, চাচুও তো কিনেছে, আমি কিনলে কি দোষ? ঝর্ণা বেগম কোনো মতে নিজেকে সামলে নিয়ে নিজের ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। খানিকটা অবিশ্বাসের সুরে বললেন, তরঙ্গ, তুমি 50 লাখ টাকা দিয়ে এই বাইক কিনেছ? তরঙ্গ অর্থাৎ বারিশ পেটে চোখ রেখে নির্লিপ্ত গলায় জবাব দিল, না। তাহলে কত? 53,50,000। ঝর্ণার শেহরানের মনে হলো তার রক্তচাপ আচমকায় আকাশে উঠে গেছে। তিনি কপালে হাত দিয়ে শিউলি বেগমকে হাত ছাড়লেন। বৌমা, আমার জন্য বরফ আনো, দ্রুত যাও। বারিশের বাবা আর বড় ভাইও এতক্ষণ চুপচাপ খাচ্ছিলেন। তারা দুজনেই চরম অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলেন। শিলু বেগম তড়িঘড়ি করে ফ্রিজ থেকে বরফ এনে শাশুড়ির মাথায় চেপে ধরলেন। ঝর্ণা বেগম বরফের ঠান্ডায় চোখ জোড়া বন্ধ করে তীব্র আক্ষেপের সুরে বললেন, একটা বাইকের পেছনে তুমি 53 লাখ টাকা উড়িয়ে দিলে? তোমার মাথায় কি আদৌ ঠিক আছে তরঙ্গ? এই টাকাটা যদি ব্যবসায় ইনভেস্ট করতে, তবে এতদিনে দ্বিগুণ লাভ উঠে আসতো। টাকা আমার, শখও আমার। এখানে অন্য কারো কথা বলার সুযোগ নেই আম্মা। খেতে খেতে বলল বারিশ। তাই বলে তুমি এত টাকা দিয়ে বাইক কিনবে? গাড়ি কিনলেও মানা যেত। বারিশ এবার খাওয়া দাওয়া থামিয়ে মায়ের দিকে তাকালো। আমি আমার নিজের টাকায় কিনেছি, এত সমস্যা কোথায় তোমাদের? সেটাই, ওর নিজের টাকায় কিনেছে, বাদ দাও। চঞ্চল শাহরিয়ার স্ত্রীকে থামাতে চাইলে ঝর্ণা শাহরিয়ার আরো রেগে যায়। সবসময় আমাকে থামাবে না তুমি? নিজের উপার্জন করে বলে যা খুশি তাই করে বেড়াবে? কেনার আগে আমার কাছে একবারই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? ফরহাদ এবার মায়ের রাগ ভাঙানোর চেষ্টায় বললেন, আম্মা, তরঙ্গ তো আর ছোট নেই, জিনিসটা ওর ভালো লাগছে তাই কিনেছে, ছাড়ো এখন। ঝর্ণা শাহরিয়ার আর কিছুতে শান্ত হলেন না। তিনি মুখ উঁচিয়ে আরো কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগে ডাইনিং টেবিল কাঁপিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটল। বারিশ আচমকায় নিজের খাবারের প্লেটটা সশব্দে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। ঝনঝন শব্দে থালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। খাবারগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। সে তীব্র ক্ষোভে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি আমার টাকা দিয়ে বাইক কিনে কিংবা ট্রেনে ফেলে দিই, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কি আম্মা? তোমার কি? আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট উইথ মাই মানি। এমন বাইক একটা কেন, 50টা কেনার ক্ষমতা আমার আছে। আমার কোনো বিষয়ে তুমি একদম নাক গলাবে না। কথাটা শেষ করে বারিশ এক মুহূর্তের জন্য জারিফের দিকে তাকালো। জারিফ তখনও মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে, যেন পুরো টেবিল জুড়ে এই তুল কালামটাই সে দেখতে চেয়েছিল। বারিশ হনহন করে চলে যেতে নিলে শিউলি বেগম দ্রুত গিয়ে তার বাহু চেপে ধরলেন। খাবার ফেলে যেও না ভাই, দুটো খেয়ে যাও। খিদে নেই আমার আর, ঘুমাবো আমি, সকালে উঠে কলেজে যেতে হবে। শিউলি বেগম পেছন থেকে আরো কয়েকবার ডাকলেন, কিন্তু সেদিকে বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। লম্বা লম্বা পা ফেলে নিজের ঘরে ঢুকে সে যত জোরে সম্ভব দরজাটা আটকে দিল। তার পরপরই ঘরের ভেতর থেকে আরো একটা কিছু ভাঙার বিকট শব্দ ভেসে এলো। ডাইনিং রুমে তখন থমথমে নীরবতা। আর আগে কাঁপতে কাঁপতে শিউলি বেগম নিজের ছেলের কাছে গিয়ে এক হাত দিয়ে ওর মাথার চুল মুঠো করে ধরলেন। উঠ তুই এখান থেকে, আর খেতে হবে না তোকে, যা, সব ঝামেলার মূল তুই। জারিফ মাথাটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি আবার কি করলাম? ফরহাদ সাহেবও ছেলের উপর চটে গিয়ে থমকে উঠলেন। থাকবে তোকে আমি সোজা করে দেব। বেয়াদব চাচা নিজের উপার্জনের টাকায় এত টাকা দিয়ে বাইক কিনেছে, সেটা দেখে আবার দাদির কাছে এসে লাগানো হচ্ছে। বাইক তোর পেছনে দিয়ে ভরে দেবো আমি। তো পিছন দিয়েই দাও, বাইক পেলেই হলো। এমনিতেও চালানোর সময় বাইক তো পেছনেই থাকে। ছেলের এমন চরম বেয়াদবি দেখে ফরহাদ সাহেব রাগে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। মেঘদিক দেখে জারিফ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, দ্রুত ডাইনিং রুম থেকে কেটে পড়লো। না হলে আজও তার গাল বাবার হাতের চর খেয়ে লাল হবে। ঝর্ণা শাহরিয়ার তখনও স্তব্ধ হয়ে ছেলের ভেঙে ফেলা প্লেট আর ছড়ে থাকা খাবারগুলোর দিকে তাকিয়ে আছেন। চঞ্চল শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকালেন।
বাসায় একটু অশান্তি না করলে তোমার পেটের ভাত হজম হয় না। সামান্য কিছু টাকার জন্য ছেলেকে এতগুলো কথা শোনাতে হবে? খাও এখন একা একা। চঞ্চল সাহেবও খাওয়া অর্ধেক রেখে টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। বাড়ির এখন নিজের রুমের জানালায় এসে দাঁড়িয়ে আছে। ঘরের লাইটটা নেভানো, শুধু বাড়ির চাঁদের আলো এসে পড়েছে ওর উপর। আর রাতের হালকা ঠান্ডা বাতাসে ওর অবিন্যস্ত চুলগুলো আলতো করে উঠছে। ওর এই ঘরের জানালা থেকে ঠিক সোজাসুজি ঝিলমিলের রুমের জানালাটা দেখা যায়। দুবারের মাঝের দূরত্বটুকু পেরিয়ে বারিশের স্থির দৃষ্টি এখন আটকে আছে ঠিক ওই দিকটাতেই। তবে ঝিলমিলের রুমের জানালাটায় ভারী পর্দা টানা, ভেতরের লাইটটাও বন্ধ হয়ে আছে নিশ্চিত। কোনো আলোর আভা বাইরে আসছে না। বাড়ির সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। জানালা থেকে ধীর পায়ে সরে আসে সে। সোজা এগিয়ে গেল ঘরের কোণে থাকা নিজের পুরনো কাঠের আলমারিটার দিকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।